হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আমি যে কনসেপচুয়াল সায়েন্সের উপর যে সিরিজটা করছিলাম তার ৯ নম্বর পার্ট। এবং এই ৯ নম্বর পার্টের মাধ্যমে মোটামুটি অলরেডি আমরা 200 কোশ্চেন কভার করে ফেলেছি, যেখানে 25টা করে কোশ্চেন নিয়ে আমি ডিসকাশন করছিলাম। এবং এই সিরিজটা তো চলবেই, যেন আপকামিং তোমাদের টেকনিশিয়ান এবং এলপি পরীক্ষা এবং এখন যে অনগোয়িং গ্রুপ ডি হচ্ছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তো এটা মোটামুটি আজকের আমাদের ৯ নম্বর পার্ট কমপ্লিট করবো, যেখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট কোশ্চেন মানে কোশ্চেন্সের উপর দেখব, যে টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসছে, অনগোয়িং এক্সামিনেশনে আসছে এবং আপকামিং এক্সামিনেশনও তোমরা পাবে। তো আশা করি আগের ভিডিওগুলো তোমরা কমপ্লিট করেছো এবং দেখেছো। তো এই ভিডিওগুলোতে টোটাল চেষ্টা করা হচ্ছে অল ওভার 3টে সাবজেক্টে সায়েন্সকে কভার করা। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। ঠিক আছে, লেটস স্টার্ট। তো প্রথম কোশ্চেন আমাদের, যেখানে বলা হচ্ছে কোন তাপমাত্রায় জল এবং তরল কঠিন অবস্থায় থাকতে পারে। তো আমরা জানি জল এবং কঠিন, এই তরল এবং তরল অবস্থা এবং কঠিন অবস্থা থাকতে পারে। এখানে এমন একটা কন্ডিশন আছে, জল যখন তরল হয় তখন কি হয়, এবং জল যখন যেটি কঠিন হয় তখন কি হয়, বরফ হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এমন একটা কন্ডিশন যেখানে জল মোটামুটি তরল এবং কঠিন এই দুটো কন্ডিশনে থাকতে পারে। ঠিক আছে, এখন এটা আমরা ব্যাখ্যা দেখবো কিরমভাবে। ধরো একটা এখানে টেম্পারেচার, এটা টেম্পারেচার, এটা হচ্ছে এটা প্রেশার এবং এটা টেম্পারেচার, এটা প্রেশারের যদি আমরা গ্র্যাফ দেখি সেখানে দেখব সাবলিমিশন মানে তোমরা জানো, যেখানে বলা হয় ঊর্ধ্বপাতন। সাবলিমিশন মানে আমরা জানি ঊর্ধ্বপাতন, এই কন্ডিশনটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এটা মোটামুটি এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর ডিপোজিশন মানে তো তোমরা জানোই যে হচ্ছে কে বলা অবক্ষেপণ। আর মেল্টিং মানে তো গলন, যাকে বলা হয় ফিউশন। আর ফ্রিজিং মানে জল জল কঠিন থেকে, তার মানে তরল সলিড কন্ডিশন। এটাকে যদি আমরা কালার চেঞ্জ করি দেখব যে এটা আমাদের সলিড কন্ডিশন, এটা আমাদের হচ্ছে লিকুইড কন্ডিশন। তো এটা সলিড কন্ডিশন, এটা লিকুইড কন্ডিশন। এই সলিড কন্ডিশনে তরল হচ্ছে কি হচ্ছে, আইস হচ্ছে। আর লিকুইড কন্ডিশনে তরল হচ্ছে কি হচ্ছে, তরল থাকছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এমন একটা টেম্পারেচার যেখানে জল তরল এবং কঠিন অবস্থা থাকতে পারে। যাই হোক, তারপরে কোশ্চেনে দেখব। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে জিঙ্কের সাথে কপার সালফেট বিক্রিয়াতে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়, এবং এক্ষেত্রে যে বিক্রিয়াটা নির্দেশ করে এখানে সক্রিয় শ্রেণীর নিম্নস্থানে থাকা ধাতু কোনটা। তো আমরা জানি সক্রিয় শ্রেণীর নিম্নস্থানে থাকা মানে সক্রিয় শ্রেণীর যে সিরিজটা ছিল সেখানে মেটালগুলো উপরের দিকে ছিল। মেটালগুলোর মধ্যে কি সবার প্রথম পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই কটা ছিল। এবং এর যে আমরা সিরিজটা যদি দেখি সে এই যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে চলে আসছে জিঙ্ক আমাদের, তারপরে আয়রন, তারপরে চলে আসছে লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তো এই যে কপার কন্ডিশনটা, এই যে কপার এখন সক্রিয়তা শ্রেণী অনুযায়ী তো বলা হচ্ছে যে এই বিক্রিয়াটা যে সক্রিয়তা শ্রেণীর সব থেকে নিম্নে থাকে, মানে এদের মধ্যে জিঙ্কের তলায় আছে কে, যেটি কপার আছে। তার মানে এখানে জিঙ্কের তলায় যেহেতু কপার আছে তাহলে অ্যান্সার আমাদের হবে কপার। কপার ধাতু হবে, কিন্তু কপারের এগুলো তো যে ঠিক মূলক মানে নয় কিন্তু। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে একটা তরলে স্ফুটনাঙ্ক কোন উপাদান দ্বারা বৃদ্ধি করা যায়। তো তরলে স্ফুটনাঙ্ক বাড়াতে গেলে আমাদের কী কন্ডিশন, মানে দেখো, তরলে স্ফুটনাঙ্ক বাড়াতে গেলে ন্যাচারাল কন্ডিশন যেটা, তরলের চাপ বাড়াতে হবে। চাপ যদি আমরা বাড়াই তাহলে স্ফুটনাঙ্ক বাড়ে। যেমন এই চাপ পরিবর্তন করে প্রভাব, যেমন যে চাপ পরিবর্তন করি পথের অবস্থা চেঞ্জ হয়। যেমন চাপ বাড়িয়ে আমরা যে ঠিক হয়েছে মানে একটা তরলের বা একটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়া যায়, আবার চাপ বাড়িয়ে আবার তরল থেকে গ্যাসে যাওয়া যায়। সেরকমভাবে জাস্ট চেঞ্জ করা হচ্ছে। তাহলে তরলের উপাদানে মানে স্ফুটনাঙ্ক বাড়ানোর জন্য সেক্ষেত্রে চাপ বৃদ্ধি করতে হবে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে উদ্ভিদের নমনীয়তা জন্য দায়ীকে, উদ্ভিদের নমনীয়তার জন্য দায়ীকে। তো নমনীয়তার জন্য যাকে বলা হয় কোলেনকাইমা উদ্ভিদের নমনীয়তার জন্য দায়ী। সেক্ষেত্রে কি যে স্ক্লেনকাইমা কিন্তু হবে না, এটা কিন্তু স্ক্লেনকাইমার মধ্যে, এটা স্ক্লেনকাইমা হবে না, কারণ স্ক্লেনকাইমা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে। আর কোলেনকাইমা যেটা আমাদের, এটা আমরা কোথায় দেখতে পাই, ওই লাউ গাছ বা কুমড়ো গাছ, এরকম যে এর গাছগুলো যেটি বেন্ডিং হয়ে থাকে পাতাগুলো, সেরকম সেই কন্ডিশনে দেখতে পাই। আর এটা তো প্যানকাইমা মোটামুটি সজীব হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে আমরা দেখব যে 50 কেজি ওজনের একটা ছেলে
45টা ধাপযুক্ত একটা সিঁড়িকে 9 সেকেন্ডে যেটিকে চড়তে পারে, তাহলে ওর ওজন কত? এবারে আমার বলছে যে যদি প্রতিটা ধাপে উচ্চতা 15 সেমি হয় তাহলে তার ক্ষমতা নির্ণয় করো। তো আমরা জানি ক্ষমতা মানে কি, ক্ষমতা ইজ ইকুয়াল টু মানে কৃতকার্য বাই সময়। সেতে তার অবস্থা চেঞ্জ হচ্ছে, এখন কৃতকার্য যে ওই শক্তির সাথে পরিবর্তনশীল, তাহলে সে টোটাল তাহলে ভর তার কত 50 কেজি, 45টা ধাপ করে 15 সেমি যাচ্ছে, তার মানে সে কতটা উচ্চতায় গেছে? তাহলে 45 ইন্টু 15, ঠিক আছে। যেতে যেতে কত সময় লাগছে? যেতে তার সময় লাগছে 9 সেকেন্ড। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আমাদের, এটাকে যদি আমরা গুণ করি চলে আসবে 75, 65, 675 সেন্টিমিটার, বা এটাকে 6.75 মিটার। ওকে, এটা হয়ে গেল আমাদের। আর এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে তাহলে ওই যেতে তার স্থিতিশক্তি পাবো। স্থিতিশক্তি কত? mgh 50 কেজি, 6.75 ইন্টু 10 জি এর মান। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মোটামুটি কিছু একটা ক্যালকুলেশন পাবো। এবারে বলছে সময়ের সাপেক্ষে, তখন আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন মানে শক্তির পরিবর্তনের হার থেকে বলা হয় ক্ষমতা। তাহলে একে যদি আমরা mgh বাই টি করি, তার মানে কত হচ্ছে 50 ইন্টু 6.75 বাই 9 যদি করি, কেটে এখান থেকে কাটাকুটি করে যা আসে তাহলে 500, মোটামুটি কাটাকুটি করলে চলে আসছে কত আমাদের, এটা উপরের টাকা আসে 3375, তাকে 9 দিয়ে যদি কাটাকুটি করি চলে আসবে 375। তো 375 ওয়াট, তার অ্যান্সার কত হবে? 375 ওয়াট, 375 ওয়াট। ওকে, তার মানে একদম জাস্ট পাতিক্ষম ফর্মুলা, পি ইজ ইকুয়াল টু কৃতকার্যের জন্য mgh বাই 2, এখানে স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে নিম্নলিখিত কোনটাতে নিউরন নেই? নিউরন নেই কোথায়? নিউরন নেই যতক্ষণে স্নায়ুতে থাকে, মস্তিষ্কে থাকে অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইটে হচ্ছে কি যেটি নিউরন থাকে না, কারণ অ্যাডিপোসাইট কি এক ধরনের এক ধরনের মানে ফ্যাট কোষ বলা হয়। এগুলো মেদ কলা তো গঠন যে আমরা পড়েছিলাম না অ্যারিওলার সেল, অ্যারিওলার যেমন হচ্ছে অ্যাডিপোসাইট হচ্ছে এক ধরনের মেদ কলা। এই মেদ কলার কোষে কোনো ধরনের যে ঠিক নিউক্লিয়াস থাকে না। ওকে, তারপরে কোশ্চেন বলা হচ্ছে নিম্নলিখিত কোনগুলোর মধ্যে দ্বৈত প্রতিস্থাপন মানে ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া ঘটে থাকে? ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া সবসময় হয় সেটা হলো আয়নীয় যৌগের মধ্যে, এবং এর ব্যাখ্যা আমরা দেখবো। আয়নীয় যৌগ এটা একদম কমন কোশ্চেন, এই কোশ্চেনটা মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষাতে আসছে, এবং এই পরীক্ষাতেও তোমাদের আপকামিং যে কোনো একটা শিফটে তোমরা পাবে। যাই হোক, এখন এর ব্যাখ্যাটা দেখবো কী করেছে। ওই যে যদি আমরা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া দেখি, সেখানে দেখবো যে সাদা বর্ণের একটা পদার্থ পাই। কোন ক্ষেত্রে? যখন আমরা সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে, তখন বেরিয়াম সালফেট অধক্ষিপ্ত হয় এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই বেরিয়াম সালফেটের যে অধক্ষিপ্ত যেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড থেকে বেরিয়াম সালফেট, এইটা হলো সাদা বর্ণের অধক্ষেপ। ঠিক আছে, এই যে এটা সাদা বর্ণের মোটামুটি অধক্ষেপ, এবং এই সোডিয়াম সালফেট দেওয়া হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণে, দিলেই সাদা বর্ণের অধক্ষেপ পাওয়া যাচ্ছে। এবং এটাই মোটামুটি আমাদের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়ে, এবং এটা মোটামুটি ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়াতে ওই সমযোজী আয়নীয় ব্যাপারটা থাকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে এটা 5 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স নেওয়া হয়েছে। তো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি অবতল লেন্সের ক্ষেত্রে পাওয়ার মানে কি হয়? অবতল মানে কনকেভ লেন্সের পাওয়ার কি হয়? মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস যদি পাওয়ার হয়, তাহলে আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা কি 1/f। যেহেতু অবতল লেন্স, তার মানে এর এফ এর মান, এর ফোকাস দৈর্ঘ্য এফ মাইনাস হয়ে থাকে, সেই জন্য আমরা কি করব 1/5, তার মানে বলা হয় যে 100 মানে 100 সেন্টিমিটার মানে 0.2 ডিবাই ডায়াপ্টার, এটা হবে মাইনাস 0.2 ডায়াপ্টার। অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস ক্ষেত্রে কি হয়, যখন যেটা কি দূরের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায় না তখন মাইনাস লাগে, তাকে বলা হয় হর্ষ দৃষ্টি। ঠিক আছে, মানে স্বল্প জিনিস মানে কাছের জিনিস দেখতে পায়, যে ঠিক দূরের জিনিস দেখতে পায় সেক্ষেত্রে মাইনাস পাওয়ার লাগে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, অ্যান্সারটা দাগ মারি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইডের সাথে যখন হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করছে, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যালেন্সটা কী হবে? কতগুলো হাইড্রোজেন সালফাইড হলে তবে এইটা হবে? দেখো, এখানে সালফার কটা আছে? একটা। এখানে কটা আছে? দুটো। এখানে দিয়েছে 3টে। তার মানে আমার এখানে এমন কিছু করতে হবে যেখানে 3টে হবে। ঠিক আছে, আর কি বলছে?
তার মানে যদি আমরা বিক্রিয়াটিতে 3টে সালফার আছে, তাহলে 3টে সালফার আনতে গেলে আমাকে কোথায় হাইড্রোজেন সালফাইডে যদি এখানে 2 দিই, তাহলে কি মিলছে দেখি? হুম, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। 3টে সালফার মিলছে, তা 3টে সালফার মিলে হাইড্রোজেন কি মিলছে? হ্যাঁ, হাইড্রোজেন মিলে যাচ্ছে। তাহলে 4টে আছে, অক্সিজেন 2টো আছে, অক্সিজেন 2টো, তার মানে আমাদের দিতে হবে 2টো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আমরা 2H2S দিই, আমার বিক্রিয়া হচ্ছে 3S প্লাস 2H2। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। পিএইচ স্কেলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপ করে সেক্ষেত্রে পি কত অর্থ কী? বলে পি কত অর্থ কী? পিকে আমরা কী হিসেবে প্রকাশ করি? পিকে আমরা প্রকাশ করি যেমন পোটেন্স, যার অ্যাকচুয়ালি জার্মানিতে, মানে জার্মানি শব্দ অর্থ হলো, বলা হয় যে শক্তি। তো পিকে আমরা পোটেন্স হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে। আর মানে এটা অ্যাকচুয়ালি যে ঠিক লগারিদমের মানের উপর ডিপেন্ড করে, মানের উপর পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস হয়ে থাকে, ঠিক আছে? তাই হোক, তারপরে চলো কোশ্চেন হচ্ছে কি, রাদারফোর্ডে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা মাধ্যমে কি আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছিলেন পরমাণু কেন্দ্রক, যাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রক বা যাকে বলা হয় নিউক্লিয়াস। আর ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে? জে থমসন। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। তো একটা স্বয়ংক্রিয় যানের ভর হলো 2000 কেজি। এখানে বলা হচ্ছে যদি তাকে ঋণাত্মক ত্বরণ, মানে ত্বরণটার মান বলছে কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম এর মান কত? 2000 কেজি। থামাতে হলে তার মধ্যে কত বল প্রয়োগ করতে হবে? তো আমরা জানি F = -ma, যেহেতু বল প্রয়োগ করছে থামানোর জন্য, তাহলে কত হবে? 2000 × 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা ছিল 1.2 মিটার, তাহলে 1.2 মিটার পার সেকেন্ড, তার মানে 24, তার মানে কত হচ্ছে? 2400 নিউটন। বলা হয় মাইনাস 2400 নিউটন বল প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু বস্তুটা থামবে। যাই হোক, তারপরে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কোনটা? বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক বলা হয় বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিক একক কোনটা? সেক্ষেত্রে বলা হয় বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। এখন কিলোওয়াট ঘন্টাকে কী করে প্রকাশ করা হয়? ওই যে 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট, তার সাথে হাজার বলা হয় 3600কে প্রকাশ, মানে 3600 সেকেন্ড গুণ করা হয়, করলে কি হচ্ছে আমাদের? এত কিলোওয়াট ঘন্টা, মানে 3.6 × 10⁶ হয়ে থাকে। এখানে কটা? 3টে শূন্য, এখানে কটা শূন্য? 3টে শূন্য, 6। এখানে অ্যাকচুয়ালি যে ঠিক 2টো শূন্য, অ্যাকচুয়ালি দাঁড়াও এটাকে ভালোভাবে লিখি, 2টো শূন্য, এখানে 3টে শূন্য, 3.6 করে 10⁶ এত জুল, ঠিক আছে? যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, কোন জোড়া একাধিক অনুপাতের সূত্রকে চিহ্নিত করে? একাধিক অনুপাতের সূত্রকে চিহ্নিত করে কি বলা হয়? যে কার্বন মনোক্সাইড আছে, NaOH আছে, NaCl, একাধিক অনুপাতের সূত্র। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট এবং এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড ক্লোরাইড। এটাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড ব্রোমাইড। কার্বন মনোক্সাইড অ্যান্ড ডাইঅক্সাইড। যাই হোক, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে জোড় একাধিক অনুপাতকে চিহ্নিত করে থাকে, সেটাকে কোনটা? সেটাকে বলা হয় কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। যাই হোক, তারপরে কোশ্চেন, একটা মেশিন গানে 700 মিটার পার সেকেন্ড বেগে 60টা গুলি চালায়। একটা মেশিন গান 700, আচ্ছা, তার মানে এর ভি কত? 700 মিটার পার সেকেন্ড। গুলি চালাচ্ছে কত? 60টা গুলি চালাচ্ছে। বুলেটের ভর 50 কিলো। তাহলে বন্দুকের ক্ষমতা কত? সেক্ষেত্রে তাহলে কী হবে? তাহলে মানে পাওয়ারের সংখ্যা হচ্ছে কত? মানে অ্যাকচুয়ালি গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বন্দুকের ক্ষমতা জানতে চাইছে, MV²।
এমবি স্কোয়ার বাই টি কতগুলো বন্দুক, এই কতগুলো গুলি 60টা, তার মানে এখানে সেকেন্ডটা দেওয়া আছে কি না, তো বন্দুকের ক্ষমতা তাহলে একক সেকেন্ডে বার করছি আমরা, তাহলে 1 সেকেন্ডে যদি বার করি তাহলে কী হবে 1 সেকেন্ডে, তাহলে হাফ এমবি স্কোয়ার কত কিলো, 500 গ্রাম, মানে 500 গ্রাম মানে 0.05 কেজি হবে। ওকে, ভি স্কোয়ার মানে কত, 700 হোল স্কোয়ার, আর এটা কত, 60 সেকেন্ডে 60টা গুলি চলছে, 60 সেকেন্ডে চলছে, তার মানে হাফ ইন্টু 0.05 ইন্টু 700 ইন্টু 1, ক্যালকুলেশন করলে যা আসে কত হচ্ছে 350, এটা কত হচ্ছে 49, 4টে শূন্য, তাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় ক্যালকুলেশন করো, দিয়ে 100 দিয়ে যে ঠিক 2 শূন্য কাটবে ইন্টু 5, তার মানে টোটাল চলে আসছে আমাদের সম্ভবত 12,250 ওয়াট, 12,250, মানে যদি একটা মেশিন গানে 700 মিটার/সেকেন্ড বেগে প্রতি মিনিটে 60টা গুলি চলে, সেক্ষেত্রে প্রতিটা বুলেটের ভর যদি 50 গ্রাম হয়, বন্দুকের ক্ষমতা হবে কত, 12,500, যেটি 250। এখন বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বাতাসে শব্দের গতিবেগ কত। আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড শব্দের গতিবেগ যতক্ষণ 332 মিটার/সেকেন্ড, টেম্পারেচারের সাথে সাথে বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। একটা স্থির তড়িৎ প্রবাহ যদি আর রোধের যন্ত্রের মধ্যে দিয়ে চালনা করা হয়, সেক্ষেত্রে টি সময় দ্বারা উৎপাদিত তাপের পরিমাণ কী হবে। সেক্ষেত্রে আমরা জানি যে ওই যে মানে ক্ষমতা ইজুকাল টু কী হয়, ক্ষমতা ইন্টু সময় ইজুকাল টু এনার্জি। এখন বৈদ্যুতিক ক্ষমতা পি, আর পিকে আমরা কীভাবে প্রকাশ করি, পি ইজুকাল টু ভি ইন্টু আই, তার মানে এখানে কী হবে ভিআইটি, তার পির মান যদি এখানে বসে ভিআই ইন্টু টি ইজুকাল টু ক্ষমতা, তার মানে ভিআইটি, মানে ভিআইটি মানে যদি বসাই, সেক্ষেত্রে যদি ভি এর মান বসাই আমি, ভি ইজুকাল টু আই আর, তাহলে আর আচ্ছা ভি ইজুকাল টু আই আর, তাহলে এখানে যদি আমি ভি এর মানটা আই আর বসাই, আই আর ইন্টু টি, তার মানে আই স্কোয়ার আর টি, তাহলে অ্যান্সার হবে কি আই স্কোয়ার আর টি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে হচ্ছে, বলা হচ্ছে যেটি নিম্নলিখিত কোনটা যোগ কলা, তো এর মধ্যে যোগ কলা কোনটা বলা হয়েছে যে রক্ত তো আমরা জানি তরল যোগ কলার মধ্যে পড়ে, বাদ বাকিগুলো তো আর অপশনের মধ্যে পড়ছে না। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, নিম্নলিখিত কোনটা চৌম্বক রেখার বৈশিষ্ট্যের মধ্যে সঠিক নয়। তাহলে চৌম্বক রেখার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি, চৌম্বক শক্তি রেখা একে অপরকে ছেদ করে না, এটা ঠিক আছে, তো এটা হবে না। প্রতিটা লাইন কি বলা হচ্ছে, একটা বন্ধ এবং অবিচ্ছিন্ন বক্ররেখা, এটাও ঠিক আছে। চুম্বকের বাইরে ক্ষেত্ররেখা অভিমুখ দক্ষিণ মেরু থেকে, না, বাইরে অ্যাকচুয়ালি উত্তর মেরু থেকে হয় আর ভিতরে দক্ষিণ মেরু থেকে হয়, এইটা যেটা আছে এটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে। লাইনগুলো কাছে এসে জড়ো হয় এবং সেখানে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী, একদম ঠিক। তার মানে এইটা দেওয়া আছে ভুল, এটা বাইরের ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু হবে। একটা চুম্বকের বাইরের রেখাগুলো যেগুলো হয়, এই যে চুম্বকের ক্ষেত্ররেখাগুলো এরমভাবে যদি করা হয়, এগুলো ভিতরে থাকছে, ভিতরে যাচ্ছে, এগুলো মোটামুটি দক্ষিণ থেকে সাউথ থেকে নর্থে যাবে, আর বাইরেরগুলো উত্তর থেকে দক্ষিণ, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই আমরা, বলা হচ্ছে যে 20 দাগের, বলা হয় 2.5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তু 20 সেকেন্ড পরে থামে, মানে হাসমান বেগে, তার প্রাথমিক বেগ কত, থেমে যাচ্ছে, মানে এখানে যদি আমরা ফর্মুলা ফেলি, ওই যে আমাদের বেসিক ফর্মুলা বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, থেমে যাচ্ছে মানে কি ভির মান হয়ে যাবে 0, তাহলে ইউ ইজ ইকুয়াল টু এটি, ইউ প্লাস এটি, তাহলে ইউর মান কত হবে, মানে এটা অ্যাকচুয়ালি যে ঠিক হাসমান বলেই দিয়েছে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এটি, তাহলে এর মান কত, 2.5, কত সেকেন্ডে থামছে 20, তার মানে কত হচ্ছে 50, বলা হচ্ছে যে 50 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা হচ্ছে উদ্ভিদাংশের আলোর দিকে যে চলন হয় তাকে বলা হয় কি, তো স্বাভাবিকভাবে বলা হয় যে ইতিবাচক আলোক নির্ণীত চলন, ইতিবাচক দিক নির্ণীত চলন, নেতিবাচক দিক নির্ণীত, এই দুটো তো হবে না, তার অ্যান্সার কোনটা হবে, বলা ইতিবাচক আলোক নির্ণীত চলন, ঠিক আছে। দেখো তারপরে কোশ্চেন, বলা কার্বন পরমাণু অন্যান্য কার্বন পরমাণুর সাথে কি জাতীয় বন্ধন গঠন করে,
তো একটা কার্বন, যেহেতু কার্বন অধাতু, অধাতুগুলো সবসময় ম্যাক্সিমাম তাদের মধ্যে শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। আর তার মানে মেটাল কি করে? মেটাল হচ্ছে আয়নিক বন্ড তৈরি করে। নন মেটাল কি করে? নন মেটাল তৈরি করে কোভালেন্ট বন্ড। যাই হোক, তারপরে কোশ্চেনে যাই। বলা হয় 23-এর দাগের, বলা হয় মায়োসিস বিভাজন কোথায় ঘটে? মায়োসিস বিভাজন ঘটে থাকে কোথায়? মায়োসিস বা মিওসিস ঘটে যথাক্রমে জনন কোষে। ঠিক আছে, মায়োসিস বিভাজন ঘটে থাকে জনন কোষে। যাই হোক, তারপরে কোশ্চেন বা 24, যদি কোনো ব্যক্তি দূরবর্তী কোনো স্থান দেখতে পায়, তার মানে সে যেটি দূরের জিনিস স্পষ্ট দেখছে কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তার মানে তার কি হবে? বলা হয় দূরদৃষ্টি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি হয়? মায়োপিয়ার ক্ষেত্রে হয় এটা হবে হাইপার মেট্রোপিয়া। তখন তার ক্ষেত্রে কি লাগবে? উপযুক্ত ক্ষমতার একটা উত্তল লেন্স লাগবে। হাইপার মেট্রোপিয়া, তার মানে এর পাওয়ার হবে প্লাস, মানে এর ফোকাস লেন্সের মান হবে প্লাস। ঠিক আছে, তার ক্ষমতা পাওয়ার হবে প্লাস, উপযুক্ত ক্ষমতা উত্তল লেন্স লাগবে। যাই হোক, তারপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন, যেখানে আমরা দেখবো যে গ্রীষ্মকালে সুতির পোশাক পরার পেছনে মেইন কারণটা কি। তো সুতির পোশাকের ক্ষেত্রে কি হয়? ম্যাক্সিমাম বাষ্পীভবন, যেটা বাষ্পীভবনটা খুব ভালোভাবে হয়, যাকে বলা হয় ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন খুব ভালো করে হয়। আর এটা তো গলন মানে তো আমরা জানি ফিউশন, তার অ্যান্সারও আমাদের এইটা। ঘনীভবন মানে আমরা জানি কনডেনসেশন, ঘনীভবন মানে হচ্ছে কনডেনসেশন। আর ঊর্ধ্বপাতন মানে বলা হয় সাবলিমেশন। ঠিক আছে, তার মানে অ্যান্সার আমরা পেলাম কি? বাষ্পীভবন। যাই হোক, তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম 9 নম্বর ভিডিও, যার মাধ্যমে আমাদের মোটামুটি 225-এর উপরে কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, এবং এটা আমাদের টার্গেট মোটামুটি 40টার উপরে ভিডিও বানানো, যেখানে 1000-এর উপরে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের বাঞ্চ থাকবে তোমাদের কাছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আপাতত ভিডিও পেয়ে থ্যাংক ইউ।